পুত্রবধূর সঙ্গে গল্প করে, রান্নার কাজে সাহায্য নিয়ে কিংবা তাকে নানান কিছু শিখিয়ে সময়টা ভালো কাটানো যেত। একা একা দিনগুলো তাকে যেন আরো বেশি ভাবুক করে তুলছে। একসময় তিনি সায়ানের বিয়ের জন্য পাত্রী খুঁজতে মনস্থির করেন। মনে মনে ভাবেন সায়ানের জীবনসঙ্গী তার মতোই হবে, একজন স্নেহশীল, সংসারী এবং পরিবারের প্রতি দায়িত্বশীল মানুষ। যদি এমন নাও হয় তাহলে শিখিয়ে নেবে। তারপর কামিনী বেগম সায়ানের জন্য পাত্রী খুঁজতে শুরু করেন। পরিবারের ঘনিষ্ঠদের জানিয়ে দেন সায়ানের জন্য ভালো, ধর্মপরায়ণ এবং শিক্ষিত একটি মেয়ে খুঁজছেন। এদিকে সায়ান মায়ের এই উদ্যোগের কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। সে নিজে বিয়ের বিষয়ে তেমন কিছু ভাবেনি, কারণ পেশাগত জীবন নিয়ে এতটাই ব্যস্ত ছিল যে অন্য কিছুতে মন দেওয়ার টাইম পায়নি। কামিনী বেগম একদিন সায়ানের সঙ্গে বসে কথাবার্তা বলেন। তিনি বলেন, এখন বড় হয়েছিস, আল্লাহর রহমতে রোজগার ভালো। আমি তো আর চিরদিন তোদের সঙ্গে থাকতে পারবো না। যদি একটা ভালো মেয়ে ঘরে আনি তাহলে আমি নিশ্চিন্ত হয়ে যেতে পারি যে আমার পরে তোর দেখভাল কেউ করবে। তাছাড়া বাড়ি এতটা ফাঁকা লাগে যে মন ভালো থাকে না। তুই যদি বিয়ে করিস, তোর বউয়ের সঙ্গে গল্প করে আর সময় কাটিয়ে আমার দিনগুলো সুন্দর হয়ে যাবে। সায়ান মায়ের মনের কথা বুঝতে পারে। যদিও সে এখনো প্রস্তুত নয়, কিন্তু মায়ের একাকিত্ব দেখে সে ভাবতে শুরু করে। তারপর বলে, দেখো ভালো মেয়ে পাও কিনা। সায়ানের মতামত শুনে কামিনী বেগম একটি পাত্রী দেখতে যাওয়ার কথা বলেন। সায়ান প্রথমে যেতে না চাইলেও মায়ের কথা রাখতে পাত্রী দেখতে যাওয়ার জন্য রাজি হয়। কামিনী বেগম বেশ উত্তেজিত হয়ে পাত্রীপক্ষের বাড়ির ঠিকানা ঠিক করেন এবং সায়ানকে ভালোভাবে তৈরি হতে বলেন। সায়ান যদিও বিষয়টিতে খুব আগ্রহী নয়, তবুও মায়ের খুশির জন্য সে অনিচ্ছা সত্ত্বেও প্রস্তুতি নিতে শুরু করে। পাত্রীপক্ষের বাড়িতে পৌঁছানোর পর তাদের উষ্ণ অভ্যর্থনা পায়। মেয়ের নাম তাসনিয়া, একজন মার্জিত, নম্র এবং শিক্ষিত মেয়ে। সায়ানের সঙ্গে তাসনিয়ার প্রথম সাক্ষাৎ হয়। তারা দুজন আলাদা ঘরে বসে কথা বলে। সায়ান কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও তাসনিয়ার ব্যক্তিত্ব তার নজর কাড়ে। তাসনিয়া শান্ত স্বভাবের এবং ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী, যা সায়ানের কাছে একটি গুরুত্বপূর্ণ গুণ। তারা পড়াশোনা এবং জীবনবোধ নিয়ে কথা বলে। এই কথোপকথনের মধ্যে সায়ান প্রথমবারের মতো অনুভব করে হয়তো বিয়ে করার বিষয়টি এত খারাপ কিছু হবে না। অন্যদিকে কামিনী বেগম তাসনিয়ার মা বাবার সঙ্গে গল্পে ব্যস্ত। তিনি তাসনিয়াকে দেখে ভীষণ খুশি এবং মনে মনে সায়ানের জন্য তাসনিয়াকে পারফেক্ট মনে করেন। বাড়ি ফিরে আসার পথে কামিনী বেগম সায়ানের মুখ থেকে জানতে চান, মেয়েটি কেমন লাগলো তোর? সায়ান কিছুক্ষণ চুপ থেকে মুচকি হেসে বলে, মন্দ নয়। সন্ধ্যা নামতে নাবিহা উত্তেজনা চেপে রাখতে না পেরে তাসনিয়াকে কল দিল। সে জানতে চায় পাত্রপক্ষ তাসনিয়াকে দেখে কিছু জানিয়েছে কিনা, কিন্তু তাসনিয়া কিছুতেই কল রিসিভ করলো না। নাবিহা ভেবে নিল হয়তো তাসনিয়া ব্যস্ত আছে, পরবর্তীতে কলটা দেখলে নিশ্চয়ই ব্যাক করবে। পরের দিন সকালে তাসনিয়া নিজেই নাবিহাকে কল ব্যাক করে, তার কণ্ঠে এক অদ্ভুত আনন্দের ঝলক। নাবিহা, পাত্রপক্ষ আমাকে পছন্দ করেছে। নাবিহা উচ্ছ্বাসে যেন লাফিয়ে উঠল। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি জানতাম তারা তোমার পছন্দ করবেই। তোমার মতো মেয়েকে পছন্দ না করার প্রশ্নই ওঠে না। তাসনিয়া হেসে বলল, হ্যাঁ, তারা জানিয়েছেন যে তাদের ছেলেরও কোনো আপত্তি নেই। এমনকি তারা নাকি শীঘ্রই সবকিছু ঠিকঠাক করার জন্য আমাদের বাসায় আসবে। নাবিহা খুশিতে ভরে উঠল। সে তাসনিয়াকে শুভ কামনা জানিয়ে বলল, তাহলে শুরু হয়ে গেল তোমার জীবনের নতুন অধ্যায়। আল্লাহ যেন তোমার জন্য সবকিছু সহজ করে দেন। আর আমার জন্য দোয়া করবে আপু। তাসনিয়া হাসতে হাসতে বলল, অবশ্যই করব, যেন তোমার জীবনও এমন সুন্দর সময় আসে খুব তাড়াতাড়ি। এই বলে দুজনে হাসল আর তাদের হৃদয় ভরে গেল আনন্দে। এরপর কেটে যায় কয়েকদিন। সায়ান সময় বের করতে পারছে না, বরে বিয়ের কথাবার্তা এখনো স্থগিত আছে। তবে কামিনী বেগম মাঝে মাঝে তাসনিয়ার মায়ের সাথে কথা বলেন যেন তারা ভুল না বোঝেন সায়ানকে। এদিকে নাবিহার বাসায় তার সকল বান্ধবীদের নিয়ে একটা পিকনিকের আয়োজন করে। সেখানে তাসনিয়াকেও আসতে বলে নাবিহা।
তাসনিয়া প্রথমে আসতে চাইছিল না, তার মা বলেছে এই সময়ে কোথাও প্রয়োজন ছাড়া না বেরোতে, কে কখন কি বলে বিয়ে ভেঙে দিবে তার কোনো ইয়াত্তা নেই, সেজন্য বাসা থেকে না বেরোনোই ভালো। কিন্তু নাবিহার অনুরোধ ফেলতে পারে না তাসনিয়া, তাই তাদের সাথে যোগ দিল সে। নাবিহা আর তার বান্ধবীরা মিলেমিশে রান্নাঘর করছে। তাসনিয়া সাহায্য করতে চাইলে তাকে বসিয়ে রাখে। নাবিহা বলে, কয়দিন পর তোমার বিয়ে হবে ইনশাআল্লাহ। এখন কাজ টাজ করে হাত নষ্ট করার কোনো দরকার নেই। তুমি বসে বসে আমাদেরকে বলে দাও কিভাবে কি করতে হবে। তাসনিয়া হেসে বলল, শ্বশুর বাড়িতে গিয়ে তো আমাকে সেই রান্না বান্নাই করতে হবে। এখন যদি করি তাহলে কিছুটা প্যাট্রিস হয়ে যাবে, বুঝেছো? মুরগিটা আমি কাটি, তুমি উঠো তো। তারপর নাবিহা তাকে উঠিয়ে দিয়ে তাসনিয়া মুরগি কাটতে বসে পড়ে। নাবিহা আর না পেরে অন্য কাজে হাত দেয়। আলু কাটতে কাটতে বলে, আচ্ছা আপু, বাড়ির বউকেই কেন সব কাজ করতে হবে? কেন করবে না? করবে না তা নয়, কিন্তু আমাদের সমাজ এটা একটা নিয়ম বানিয়ে ফেলেছে। যেমন ধরো, বাড়ির বউ অসুস্থ থাকুক কিংবা কোনো একদিন তার কাজ করতে ইচ্ছে করছে না, তবুও তাকে করতেই হবে বাধ্যতামূলক। কেন মাঝে মাঝে কি বউটাকে বিশ্রাম নিতে দেওয়া যায় না? বউটাকে কি একটু কাজে সাহায্য করা যায় না বলো? তাসনিয়া দীর্ঘ শ্বাস ফেলে বলল, যুগ যুগ ধরে এমনটাই হয়ে আসছে, তাই আমরা চাইলেও এখন পরিবর্তন করতে পারবো না। তবে কিছু কিছু পরিবার আছে যারা বউদের সাহায্য করে। সবাই তো আর এক না, বলো? আছে, কিন্তু বেশিরভাগই ওই রকম মেন্টালিটির। আচ্ছা সেসব কথা বাদ দাও, এখন আমার হবু দুলাভাইয়ের কথা বলো দেখি। ওনাকে তোমার পছন্দ হয়েছে তো? তাসনিয়া লাজুক হাসি দিয়ে বলল, উনি একজন ডাক্তার, জানিস? এমনিতে খুব ভদ্র মনে হয়েছে, কিন্তু মানুষের ভেতরে কি আছে সেটা আর বাহির দেখে বোঝা যায় না। তবে সবকিছু মিলিয়েই পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তবে ডক্টর শুনে ভীষণ ভালো লাগছে। ডক্টররা বুঝি সবসময় ভদ্রই হয়? কি জানি, আমার মনে হয় ভালো মন্দ সবখানেই বিরাজমান। নাবিহা আলুগুলো কাটা শেষ হলে তার একটা বান্ধবীকে ধুতে দিয়ে সবজি নিল কাটার জন্য। তারপর বলল, তা ঠিক বলেছ। আচ্ছা ভাইয়া, কিসের ডক্টর? তাসনিয়া মুরগি কাটা বন্ধ করে বলল। ইস, তা তো জানা হয়নি রে। নাবিহা হাসতে হাসতে বলল, লোকটার নামটা জানো তো, নাকি এখন বলবার নামও জানো না? তাসনিয়া ঠোঁট উল্টিয়ে বলল, সত্যিই জানে না রে। আসলে ওনার সম্পর্কে আব্বু আম্মু কাউকে কিছু জিজ্ঞাসা করতে লজ্জা লাগে, সেজন্য করি না। নাবিহা মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, তাও ঠিক। আমিও তোমার জায়গায় থাকলে পারতাম না, কিন্তু আগে হলে ঠিক নিজেই জিজ্ঞাসা করে বসতাম। আচ্ছা তুমি জানার চেষ্টা করো। তাসনিয়ার পরিবার ও পাত্রপক্ষ বিয়ের দিন তারিখ ঠিক করার জন্য একটি আনুষ্ঠানিক আলোচনার আয়োজন করে। নাবিহাও এতে আমন্ত্রিত হয়, কারণ তাসনিয়া চায় তার সবচেয়ে কাছের বোনটি এই বিশেষ মুহূর্তের অংশ হোক। সেই দিন সকালে তাসনিয়া নাবিহাকে ফোন দিয়ে বলল, নাবিহা, তুমি কিন্তু ঠিক সময় আসবা। তুমি না থাকলে আমার সাহসী হবে না। নাবিহা হেসে বলল, তুমি এতটা নার্ভাস কেন হচ্ছ? সব তো ঠিকঠাকই চলছে, চিন্তা করো না তো। আমি সময় মতো আসবো ইনশাআল্লাহ। বিকেলের আয়োজন শুরু হয়েছে। পাত্রপক্ষের আগমন ঘিরে চারপাশে উৎসব মুখর পরিবেশ। তাদের মধ্যে হাসি আনন্দে মুখরিত আলোচনা চলছে। সবাই একসঙ্গে বসে তাসনিয়ার বিয়ের দিনক্ষণ ও অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে কথা বলছে। নাবিহা যথাসময়ে এসে পৌঁছায়। তাসনিয়াকে সুন্দর করে সাজিয়ে তোলে সে। তাসনিয়া লজ্জায় কিছুটা নীরব, কিন্তু তার চেহারায় এক ধরনের মিষ্টি আভা ফুটে উঠেছে। সাজানোর কাজ শেষ হলে তাসনিয়ার হবু শাশুড়ি এবং ননদ এসে তাকে দেখতে যান। তাসনিয়ার পাশে বসা নাবিহার সঙ্গেও তাদের সৌজন্য সাক্ষাৎ হয়। একসময় নাবিহা হাসি মুখে পাত্রের বোন সানজিদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, আপু, আমার দুলাভাই কোন বিষয়ে বিশেষজ্ঞ? সানজিদা মিষ্টি হেসে উত্তর দিলেন। জি, উনি মেডিসিন বিশেষজ্ঞ। নাবিহা হেসে বলল, আসলে তাসনিয়া আপু লজ্জায় কাউকে কিছু জিজ্ঞেস করতে পারছিল না, তাই আমি আপনাকে জিজ্ঞেস করলাম। কিছু মনে করবেন না আপু। সানজিদা হেসে আশ্বস্ত করল। ও না না, কিছুই মনে করেনি। তুমি তো খুব আদরে করে জিজ্ঞেস করলে।
নাবিহা বরাবরের মতোই বোরকা পরে এসেছে, তবে মুখ খোলা রেখেছে। এ ঘরে কোনো পুরুষ মানুষ নেই বলে সে স্বাভাবিকভাবে ছিল। তার সৌম্য চেহারা আর শালীন আচরণ সানজিদার মন ছুঁয়ে যায়। সানজিদা মনে মনে ভাবল, এই মেয়েটি সত্যিই মার্জিত এবং ভদ্র, দেখতেও কি মিষ্টি, মাশাল্লাহ। আলোচনার মাঝে চারপাশের আনন্দ আরো প্রাণবন্ত হয়ে উঠল, আর এই বর্ণালী সম্পর্কের সূচনা যেন আরো মধুর হয়ে উঠল। তাসনিয়ার বাবা মোজাম্মেল হক সায়ানের সঙ্গে আলোচনা শেষে বিয়ের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন। দীর্ঘ আলাপ আলোচনার পর তারা ঠিক করেন আগামী শুক্রবার অর্থাৎ 1 সপ্তাহ পর তাসনিয়া ও সায়ানের শুভ বিবাহ সম্পন্ন হবে। বিয়ের তারিখ শোনার পর সবাই ভীষণ খুশি হয়। আনন্দের এই মুহূর্তে নাবিহা উচ্ছ্বসিত হয়ে তাসনিয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, নতুন জীবনের অনেক অনেক শুভকামনা রইল আপু। তাসনিয়া নাবিহার কথায় মৃদু হেসে জবাব দিল। এরপর কামিনী বেগম আংটি হাতে নিয়ে তাসনিয়ার কাছে এসে বললেন, সানজিদা, আংটিটা তো এখনো পরানো হয়নি। আমি পরাবো নাকি সায়ান এসে পরাবে? নামটা শুনে নাবিহার ঠোঁটের কোণে লেগে থাকা হাসি যেন মুহূর্তেই মিলিয়ে গেল। চমকে গিয়ে জিজ্ঞাসা করল, আন্টি কি নাম বললেন? কামিনী বেগম শান্ত স্বরে বললেন, সায়ান আমার ছেলের নাম, সায়ান চৌধুরী। নামটা শুনে নাবিহার মনে হলো যেন তার মাথায় বাজ পড়েছে। চারপাশ থেকে সব শব্দ হারিয়ে গিয়েছে। বুকের ভেতর ভারী কিছুর চাপ অনুভব করলো। পুরো নিথর হয়ে দাঁড়িয়ে রইল সে। এদিকে তাসনিয়াও বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো। নাবিহার চেহারায় পরিবর্তন দেখে সে একটু এগিয়ে এসে তার কাঁধে হাত রাখলো, কিন্তু নাবিহা কোনো কথা না বলে হঠাৎ দৌড়ে যায়। যে রুমে পাত্র বসে আছে সেই রুমের দরজার কাছে গিয়ে থমকে দাঁড়ায়। একটুখানি পর্দা সরিয়ে ভেতরে উকি দেয়, আর তখনই তার চোখ পড়ে সেই চেহারা, সোফায় বসে থাকা সেই অনাকাঙ্ক্ষিত মানুষটি, যার উপস্থিতি এখানে কোনোদিনও যায়নি। হৃদয় যেন মুহূর্তে চুরমার হয়ে যায়। দৃশ্যটা দেখে তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। কোনো শব্দ না করে নিজের অজান্তেই সে পেছনে সরে আসে। নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা তাসনিয়ার দিকে তাকিয়ে যেন কিছু বলার চেষ্টা করেও থেমে যায়। চারপাশটা নিস্তব্ধ হয়ে যায়, আর নাবিহা ভেতরে ভেতরে ভেঙে পড়ে। এদিকে কামিনী বেগম ব্যাগ থেকে আংটি বের করে তাসনিয়ার দিকে এগিয়ে দিলেন। তাসনিয়া কিছুটা অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে সে চাইলেও সরাসরি না বলতে পারল না। ধীরে ধীরে আংটি তার আঙুলে পরিয়ে দিল কামিনী বেগম। নাবিহা এই দৃশ্য দেখে আরো ভেঙে পড়ল। তার হৃদয়ের ক্ষত যেন আরো গভীর হয়ে গেল। ভাঙা ভাঙা গলায় হঠাৎ সে বলল, তুমি ভীষণ সুখী হবে আপু, আমার দোয়া রইল তোমার জন্য। আমি এখন বাসায় যাচ্ছি। সবার দৃষ্টি তখন তার দিকে চলে গেল। তাসনিয়ার মা দ্রুত এসে বলল। তাসনিয়া কিছু বলতে চেয়েছিল, কিন্তু নাবিহা তাকে হাত তুলে থামিয়ে দিল। কাপা কণ্ঠে বলল, আমার একদম খিদে নেই, আমায় জোর করো না প্লিজ। আর কোনো কথা না বলে নাবিহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কারো কিছু বলার সুযোগ হলো না। তার ভেঙে পড়া মন নিয়ে সে অশ্রু সচল চোখে বাসার পথ ধরল। সন্ধ্যা 7টা। নাবিহা বাসায় এসে কলিং বেল চাপতেই দরজাটা খুলে যায়। ফারিস দরজার ওপাশে দাঁড়িয়ে বোনকে দেখে অবাক হয়ে বলে, একাই চলে আসলি কেন? বলেছিলাম না আমাকে কল দিতে, আমি তোকে নিয়ে আসতাম। নাবিহা কোনো জবাব না দিয়েই চুপচাপ নিজের রুমের দিকে পা বাড়ায়। তার এমন আচরণে ফারিস বিরক্ত হয়ে পড়ে। একবার কথা বলে উত্তর না পেলে যে কেউ বিরক্ত হবে, এটাই স্বাভাবিক। ফারিস বিরক্ত হয়ে নাবিহার রুমের দরজার কাছে গিয়ে বলে, নাভিহা, এমন আচরণ করার মানে কি? আমি কিছু বলেছি কিনা তোকে? নাবিহা দরজা খুলে বাইরে আসে। চোখে মুখে ক্লান্তি স্পষ্ট, কিন্তু তার চেহারায় অদ্ভুত একটা অস্বস্তি। ফারিস বিষয়টা খেয়াল করে। তার সুর এবার নরম হয়ে যায়। সব ঠিক আছে তো, কিছু বলছিস না কেন? নাবিহা একটু থেমে নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, ভাইয়া, তোমার বন্ধুর বিয়ে আগামী শুক্রবার, দাওয়াত পেয়েছো? হ্যাঁ জানি, কিন্তু তোর কি হয়েছে? নাবিহা আর নিজেকে সামলাতে পারে না, চোখের পানি ফেলে দেয়। ফারিস তখন আরো চিন্তিত হয়ে যায়। বোনের কাঁধ ঝাঁকিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে বল নাবি, আমি তোর ভাই। তোর কোনো সমস্যা হলে সেটা আমাকে না বললে কি ঠিক হবে? নাবিহা মাথা নাড়ল।
ভাই আমি নিজে থেকেই বলবো, তুমি প্লিজ আমায় একটু একা থাকতে দাও। ফারিস অনিচ্ছা সত্ত্বেও আর কিছু না বলে নাবিহাকে তার মতো থাকতে দেয়, কিন্তু তার মন শান্ত হয় না। সে মনে মনে ঠিক করে যাই হোক না কেন সে নাবিহার এই আচরণের পেছনের কারণটা বের করবে। নাবিহা ধীরে ধীরে নিজেকে আরো গুটিয়ে নেয়। তার মা বুঝতে পারে কিছু একটা গভীরভাবে নাড়া দিয়েছে তার মেয়েকে। আগে যে মেয়েটা প্রাণবন্ত ছিল, হাসি খুশি থাকতো, সেই নাবিহা এখন দিনের পর দিন রুমের ভেতরেই কাটিয়ে দেয়। ফারিস আর নাদিয়া একদিন নাবিহার রুমে গিয়ে দেখে জানালার পাশে বসে নাবিহা বাইরে তাকিয়ে আছে। তার চোখে যেন শূন্যতা। ফারিস ধীরে ধীরে কাছে গিয়ে বলে,